আমরা এই মুহূর্তে ফাঁসি চাইছি না, কারণ এই মুহূর্তে ফাঁসি হলে ওই সঞ্জয় রায়ের সাথে সবকিছু তথ্য চলে যাবে। সঞ্জয় রায়ের ফাঁসি হওয়া মানে বিচার পেয়ে যাওয়া নয়, কারণ আমরা অনেক কিছু তথ্যই জানি যে যেগুলো মেলেনি, কোনো উত্তর পাওয়া যায়নি। কোথায় এখনো পর্যন্ত এই ধর্ষণ হয়েছে, কোথায় খুন হয়েছে, কোনো উত্তর আমরা জানি না। এর সঙ্গে অনেকে জড়িত। আমাদের তিলোত্তমার বডিতে যেসব আঘাত পাওয়া গেছে, সেই আঘাতের মধ্যে তার যে ডিএনএ, তার সঙ্গে কিন্তু সঞ্জয় রায়ের ডিএনএ মেলেনি। এ যেন শেষ হয়েও হইল না শেষ। তার কারণ এই পর্যায়ে এসে যখন দীর্ঘ 5 মাস 11 দিন দীর্ঘ এই লড়াই, আন্দোলন, বিক্ষোভ, প্রদর্শন সব যেন এক লহমায় কোনো এক জায়গায় থিতু হয়ে পড়ল, শিথিল হয়ে গেল শুধুমাত্র একটি রায়ে, একটি পেনের খোঁচায়। বিচারক রায় দিলেন সঞ্জয় রায়ের যাবজ্জীবন কারাদণ্ড, না মৃত্যুদণ্ড নয়। কার্যত গত 2 দিন ধরে বিচার ব্যবস্থা থেকে শুরু করে সাধারণ মানুষ, ওয়াকিবহল মহল প্রত্যেকে বলছিলেন যে সর্বোচ্চ সাজাই হয়তো হবে সঞ্জয় রায়ের, কিন্তু না। শেষ পর্যায়ে এসে বিচারকের বাণী, বিচারকের বিচার, সঞ্জয় রায়ের যাবজ্জীবন কারাদণ্ড। কিন্তু আদেও কে এই তদন্ত বা এই বিচার, এই সব কিছু তিলোত্তমাকে সুবিচার দিতে পারল? তার কারণ অন্তত সাধারণ মানুষ যে পথে ঘাটে, রাজপথে নেমে রাত দখল করে, ভোট দখল করে যা বোঝানোর চেষ্টা করেছিল তা হলো সঞ্জয় রায় যিনি অভিযুক্ত, তিনি যদি সত্যিই দোষ করে থাকে তার সর্বোচ্চ শাস্তি হবে। শুধু সঞ্জয় রায় নয়, প্রেক্ষাপটে এটাও বলতে হয় একা একজনের পক্ষে এই কাজ করা সম্ভব কিনা এটা নিয়েও প্রশ্নচিহ্ন রয়েছে। প্রশ্নচিহ্ন সাধারণ মানুষ তুলছে এবং আমি, আপনি যারা রয়েছেন তারা প্রত্যেকে একটি বিষয় সুস্পষ্টভাবে বুঝতে পারছি, এই কাজ যদি সত্যি এ পর্যায়ে হয়ে গিয়ে থাকে, তদন্তের খাতিরে অন্তত সূত্র মারফত বিভিন্ন মিডিয়া যে কথাই বলুক না কেন, রাজনৈতিক মহল যে কথাই বলুক না কেন, সাধারণ মানুষ যে কথাই বলুক না কেন, যেভাবে ব্রুটালি অ্যাটাক করা হয়েছে তা কি সত্যি একজন মানুষের পক্ষে করা সম্ভব? যদি করা সম্ভব হয় তাহলে তো তাকে মহামানব বলা উচিত। তার কারণ মাল্টিপল টাইমস যতদিন ধরে এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে, কারো মনে একবারও এই দ্বিধা বা এই দ্বন্দ্ব বা এই প্রশ্ন থাকেনি যে একা সঞ্জয় রায়ই এই কাজটা করেছে। না, সবার মনে প্রশ্ন সঞ্জয় রায় ছাড়াও ব্যতীত আরও অনেক এখানে থাকতে পারে। কিন্তু এই রাঘব বোয়ালরা কারা? কেন তাদের কাছে অবধি পৌঁছতে পারছেন না সিবিআই? নাকি পৌঁছে গিয়েছেন? সাপ্লিমেন্টারি চার্জশিটে তাদের নাম থাকতে পারে, 900 ঘন্টা সিসিটিভি ফুটেজে কোনো বিস্ফোরক কিছু থাকতে পারে। কেন আমি এই আশানুবাদ শব্দগুলো ব্যবহার করছি, কেন আমি একটু অপটিমিস্টিক হচ্ছি? তার কারণ কোনো এক জায়গায় তদন্ত কিন্তু থমকে থাকবে না। তার কারণ লোয়ার কোর্টে যে রায় দেওয়া হয়েছে, যে সাজা ঘোষণা করা হয়েছে, এরপরেও অনেকগুলো স্টেপ রয়েছে। তার কারণ আপনারা জানেন শতপ্রণোদিত মামলা নেওয়া হয়েছিল সুপ্রিম কোর্টে। প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় কার্যত সুপ্রিম কোর্টের অবজারভেশনে এখনও এই কেস রয়েছে, তাই এটা বলা যাবে না তদন্ত এখানেই থমকে গেল। কিন্তু একটা জিনিস ঠিক, যে কোনো এক জায়গায় এখনও সাধারণ মানুষ মানতে পারছে না এই সুবিচার কবে পাবে তিলোত্তমা। কেন এখনও তিলোত্তমা বিচার পেল না? এখনও কেন বলতে হচ্ছে জাস্টিস ফর তিলোত্তমা, জাস্টিস ফর আরজি কর? নমস্কার, আমি অঞ্জন, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা। এখন ঠিক ঘড়ি কাটা সন্ধ্যে 7টা। আর ঠিক আজকের মূল বিষয়, যাবজ্জীবন কারাদণ্ড তো হলো সঞ্জয়ের, কিন্তু সুবিচার পেল কি তিলোত্তমা? আর ঠিক এই জায়গায় লোয়ার কোর্টে ঠিক কী কী কনভারসেশন হলো, কী কী বাক্য বিনিময় হলো, আপনাদের সামনে রাখছি গ্রাফিক্স প্লেটের মাধ্যমে। দেখুন, অনির্বাণ দাস বিচারক, তিনি বলছেন, আপনাকে কাল বলেছিলাম আপনার বিরুদ্ধে চার্জ আনা হয়েছিল, এসব চার্জ প্রমাণিত হয়েছে। এবং ঠিক এই জায়গায় কারা কারা ছিলেন? অমর্ত্য দে, রাজদীপ হালদার, কবিতা সরকার, সঞ্জয়ের আইনজীবী, এবং পার্থসারথী দত্ত সিবিআই আইনজীবী, এবং তার সঙ্গে সঙ্গে সঞ্জয় রায়। সঞ্জয় রায় বলছেন, আমি কিছু করিনি, সব কিছু সবাই দেখছে। আগের দিন বলেছি আমাকে অত্যাচার করা হয়েছে, আমি এসব কিছুই জানতাম না। আমার গলায় রুদ্রাক্ষের মালা ছিল, তাহলে সেটি নষ্ট হয়ে যেত। আমাকে ফাঁসানো হয়েছে, জোর করে বয়ানে সই করিয়ে নেওয়া হয়েছে, লেখাচ্ছে, যা বলছে তাই করেছি। সিবিআই গাড়ি করে নিয়ে যায়, শারীরিক পরীক্ষা হয়নি, পুরোপুরি ফাঁসানো হয়েছে।
অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আমরা জানি না সঞ্জয় রায় আদৌ সত্যি বলছেন নাকি মিথ্যে বলছেন। এরপর অনির্বাণ দাস কি বলছেন, আমি 3 ঘন্টা সময় দিয়েছি শোনার জন্য, যা যা প্রমাণ এসেছে আপনার চেয়ে ভালো কেউ জানে না। আমার কাছে যা যা এসেছে, অর্থাৎ অনির্বাণ দাস বলছে তার কাছে যা যা এসেছে তার উপর ভিত্তি করে আমি বিচার করতে পারি। আপনি যা বলেছেন সব রেকর্ডেড, অর্থাৎ রাখা হয়েছে রেকর্ড করে। আমার মনে হয়েছে সব সঠিক। আমি জানাতে চেয়েছি শাস্তির বিষয়ে। আপনার বাড়িতে কে আছে, বাড়ির লোক যোগাযোগ করেছে, জিজ্ঞেস করছেন অনির্বাণ দাস। সঞ্জয় রায় এবং অনির্বাণ দাসের মধ্যে যে কথোপকথন চলছে, সেই কথোপকথন মধ্যে সঞ্জয় রায় বলছেন কেউ যোগাযোগ করেনি, পুলিশ বাবাকে বাড়াকে থাকতাম, মায়ের সঙ্গে কোনো যোগাযোগ নেই, আমি কিছু করিনি স্যার, আমাকে দোষী প্রমাণিত করা হয়েছে। যাবতীয় তথ্যের খাতিরে, তদন্তের খাতিরে তাকে নাকি দোষী প্রমাণ করা হয়েছে। অনির্বাণ দাস বলছেন আপনাকে কাল বলেছিলাম আপনার বিরুদ্ধে 4 জানা হয়েছিল, অর্থাৎ এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ। আমি সত্যিই খুব অবাক হয়েছি গত 2 দিনের লোয়ার কোর্টের এই কনভারসেশনে, বিশেষ করে সঞ্জয় রায়ের কথাগুলোতে আমি অনেকগুলো জায়গায় আমার প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে। হতে পারে দুটো পার্সপেক্টিভ থাকতে পারে। এক, সঞ্জয় রায় সত্যি কথা বলছেন, অথবা সঞ্জয় রায় সমস্ত তদন্তকে এবং বিচারকে বিভ্রান্ত করবার চেষ্টা করছেন। যে কোনো একটা হতে পারে, অল্টারনেটিভলি হয় এটা নয় ওটা। এবার সবটাই তো তদন্তের খাতিরে সব কিছু সামনে আসবে, সময় সাপেক্ষ বিষয়। কিন্তু এই পর্যায়ে এসে সঞ্জয় রায় বিভ্রান্ত করবার চেষ্টা করলেও বিচারক তার রায় জানিয়ে দিয়েছেন। আর ঠিক সেই জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে যারা যারা রয়েছেন তাদের সঙ্গে আলোচনা পর্বে আসবো। আমাদের সঙ্গে ইতিমধ্যে রয়েছেন মাননীয় সমজিৎ ঘোষ, বিজেপি সমর্থক। আমাদের সঙ্গে রয়েছেন মাননীয় গৌরাঙ্গ, আমাদের সঙ্গে তৃণমূল সমর্থকও জুড়বে না কিছুক্ষণের মধ্যে। আমাদের সঙ্গে রয়েছেন মাননীয় হিরণময় রয়, জুনিয়র ডক্টর। আমাদের সঙ্গে রয়েছেন মাননীয় অমিকেশ মহাপাত্র, রাজনীতিবিদ, এবং তার সঙ্গে রয়েছেন মাননীয় রতন বালা, কংগ্রেস সমর্থক। আমাদের সঙ্গে অমিকেশ মহাপাত্র রয়েছে, সিপিআইএম লিডার। ঠিক এই জায়গায় একটি বিশেষ প্রতিবেদন আপনাদের সামনে রাখছি, তারপর আসছি আলোচনা। দেখুন। আরজিকর মেডিকেলে চিকিৎসককে ধর্ষণ খুনের মামলায় শনিবার সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেছিল শিয়ালদা আদালত। সঞ্জয় রায়কে সোমবার যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ঘোষণা করলেন বিচারক অনির্বাণ দাস। আরজিকর মামলার সাজা ঘোষণা হলো 162 দিন পর। সোমবার শিয়ালদা আদালতের 210 নম্বর কোর্ট রুমে শুরু হয় সাজা ঘোষণার প্রক্রিয়া। আদালত কক্ষে প্রায় আধ ঘন্টা সঞ্জয় এবং তার আইনজীবীর বক্তব্য শোনেন বিচারক অনির্বাণ দাস। শোনা হয় নির্যাতিতার পরিবারের বক্তব্য। প্রথমেই বিচারক সঞ্জয়কে বলেন, আপনাকে আগেই বলেছিলাম 4 জানা হয়েছে, সর্বোচ্চ শাস্তি হতে পারে, আপনার শাস্তির বিষয়ে কি বলার আছে? প্রত্যুত্তরে এদিনও ফাঁসানো হয়েছে বলেই দাবি করেন ধৃত সঞ্জয় রায়। এদিন আদালতে সঞ্জয় রায়ের বিস্ফোরক দাবি, যার যেমন ইচ্ছে হচ্ছে তাই করছে, যেখানে ইচ্ছে হয়েছে সেখানে সই করানো হয়েছে, হেফাজতে থাকাকালীন অত্যাচার করা হয়েছে বলেও দাবি করেন সঞ্জয় রায়। সঞ্জয়ের কথা শুনে বিচারক বলেন, 3 ঘন্টা ধরে আপনার কথা শুনেছি, আপনার থেকে ভালো কেউ জানে না কি হয়েছে। মামলা চলাকালীন সঞ্জয়ের বাড়ির লোক যোগাযোগ করেছিলেন কিনা প্রশ্ন করেন বিচারক অনির্বাণ দাস। সঞ্জয় জানান যোগাযোগ করেননি। সোমবার বিচারকের কাছে সিবিআই এর তরফে দাবি করা হয় বিরলের মধ্যে বিরলতম অপরাধ এটি। কঠিন শাস্তির পক্ষে সওয়াল করে সর্বোচ্চ শাস্তির দাবি জানান সিবিআই এর আইনজীবী এবং নির্যাতিতার পরিবারের আইনজীবী। পাল্টা মৃত্যুদণ্ডের বিরোধিতা করেন সঞ্জয়ের আইনজীবী। সমাজ থেকে কাউকে বাদ দিয়ে দেওয়াটা সমাধান নয়, মৃত্যুদণ্ডের তীব্র বিরোধিতা জানান সঞ্জয় রায়ের আইনজীবী। মামলার এখনও তদন্ত বাকি রয়েছে। মৃত্যুদণ্ড ছাড়া যে শাস্তি রয়েছে সেই শাস্তি দেওয়ার আবেদন জানান সঞ্জয়ের আইনজীবী। ঘড়ির কাঁটায় দুপুর 2:51। সঞ্জয় রায়ের বিরুদ্ধে সাজা ঘোষণা করেন শিয়ালদা আদালতের বিচারক অনির্বাণ দাস। শিয়ালদা আদালতের 210 নম্বর ঘরে সঞ্জয় রায়ের সর্বোচ্চ সাজা ঘোষণা করেন বিচারক। যাবজ্জীবন কারাদণ্ড এবং 50,000 টাকা জরিমানার নির্দেশ দেওয়া হয় সঞ্জয়কে। আদালতের নির্দেশের পরেই কাঁদো কাঁদো অবস্থায় দেখা গিয়েছে আরজিকর হাসপাতালে ধর্ষণ
ধর্ষণ খুনকাণ্ডে দোষী সঞ্জয় রায়কে। বিড়বিড় করে কিছু বলতে থাকেন তিনি। এদিন তিলোত্তমার পরিবারকেও ক্ষতিপূরণ দিতে রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে আদালত। নির্যাতিতার পরিবারকে মোট 17 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে রাজ্য সরকারকে। নির্যাতিতার বাবা অবশ্য জানান ক্ষতিপূরণ চান না। তার উদ্দেশ্যে বিচারক বলেন, আপনি মনে করবেন না টাকা দিয়ে ক্ষতিপূরণের চেষ্টা করা হচ্ছে। যেহেতু সরকারি হাসপাতালে কর্মরত অবস্থায় ধর্ষিত হয়ে খুন হতে হয়েছে, তাই আইন অনুযায়ী রায় দেওয়া হয়েছে। গত বছর 9ই আগস্ট আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিসিন বিভাগে সেমিনার রুমে উদ্ধার হয় এক তরুণী চিকিৎসকের দেহ। তাকে ধর্ষণ করে খুনের অভিযোগ ওঠে। ঘটনার পরের দিনই পুলিশ গ্রেপ্তার করে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে। তারপর থেকেই উত্তাল হয়ে ওঠে গোটা বাংলা সহ গোটা দেশ। দোষীদের গ্রেপ্তারি ও শাস্তির দাবিতে শুরু হয় আন্দোলন। চিকিৎসক পড়ুয়া থেকে শুরু করে সমাজের সর্বস্তরের মানুষ সামিল হন এই আন্দোলনে। রাজ্জাকো কর্মসূচির সাক্ষী থাকে গোটা বাংলা। আরজি করে তরুণী চিকিৎসককে খুন ও ধর্ষণের ঘটনায় সমস্ত তথ্য প্রমাণের ভিত্তিতে সিবিআই ও আদালত একা সঞ্জয় রায়কে অভিযুক্ত সাব্যস্ত করে। ভারতীয় ন্যায় সংহিতার 3টি ধারায় সঞ্জয়কে দোষী সাব্যস্ত করা হয়। 64 নম্বর ধারায় মৃত্যুর জন্য দায়ী, 66 নম্বর ধারায় ধর্ষণের শাস্তি এবং 103 নম্বর অর্থাৎ খুনের ধারায় চার্জ গঠন করা হয়। অবশেষে সোমবার হলো আরজিকর মেডিকেলের চিকিৎসককে ধর্ষণ খুনের মামলার সাজা ঘোষণা। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা। ক্ষমাপ্রার্থী, আমাদের সঙ্গে রয়েছেন মাননীয় অম্বিকেশ মহাপাত্র, অধ্যাপক। অম্বিকেশ বাবু, আপনাকে স্বাগত এবং বাকি তিনজনকেও স্বাগত ট্রাইব টিভি বাংলা সন্ধ্যে 7টার এই শোতে। বিশ্বাস করুন, আরজিকর কাণ্ড এবং আরজিকর নিয়ে ক্রমাগত যখন আমরা ডিসকাশন করি, আমরা না এবার সত্যি একটু ক্লান্ত। একের পর এক এই বিষয় নিয়ে নিউজ করে, কথা বলে, আওয়াজ তুলে আমরা সত্যিই ক্লান্ত। এরপরেও এখনও পর্যন্ত তিলোত্তমা বিচারটা পায়নি। যখন এই কথাটা শুনতে পাই যে সুবিচার কি আদৌ পেল তিলোত্তমা, কোথায় বলছেন না, বলছেন মহানগরীতে থাকা সাধারণ মানুষ, তারা বলছেন তিলোত্তমা সুবিচারটা পায়নি। তখন আরও বলার ইচ্ছেটা আরও নতুন করে জাগে। মনে হয় ক্লান্ত হয়ে গিয়েছি আমরা, কিন্তু না, ক্লান্ত হলে চলবে না। তার কারণ এখনও সুবিচারটা পায়নি তিলোত্তমা। দীর্ঘদিন ব্যয় হয়েছে। এখনও পর্যন্ত বিচারকের রায় অনুসারে বিচারক যা সাজা ঘোষণা করেছে, আমি সবথেকে বেশি আশ্চর্য হয়েছি। যা সত্যি বলার কোনো ভাষা থাকে না। বিচারকের বিচার নিয়ে কিছু বলা, এই দৃশ্যতা আমার নেই। কিন্তু সিবিআই কি তদন্ত করলো? সিবিআই আদৌ ঠিক কোন জায়গায় তদন্তে খামতি রাখলো, যার জেরে এখনও পর্যন্ত যা বেরিয়ে এলো বিচারককে বলতে হলো এই ঘটনা বিরল থেকে বিরলতম নয়। অর্থাৎ কোনো এক জায়গায় ধর্ষক এবং ধর্ষণকে নর্মালাইজ করবার একটা চেষ্টা হলো নাকি? এবার তো ধর্ষকরা বুক ফুলিয়ে বলবে যে আমি আরও বেশি রেয়ারেস্ট কিছু করব, যাতে বিচারক বলতে পারেন যে এটা রেয়ার থেকে রেয়ারেস্ট কেস, এবার মৃত্যুদণ্ড হতে পারে। কবে হবে, কবে বিচার পাবে আমরা জানি না। কতদিন ধরে তিলোত্তমা এখনও কোনো এক জায়গা থেকে হয়তো কাঁদছে, কবে হাসবে আমরা জানি না। কতদিন রাজনৈতিক ব্যক্তিত্বরা নিজেরা নিজেদেরকে কালা ছোড়াছুড়ি করবে আমরা জানি না। সঞ্জয় রায় আদৌ সত্যি বলছে না মিথ্যে বলছে আমরা জানি না। কে রাঘব বোয়াল রয়েছে আমরা জানি না। সিবিআই তদন্ত করছে। এখনও পর্যন্ত সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেওয়া হয়নি, কিন্তু ধরাও তো কেউ পড়ছে না। অর্থাৎ কোনো এক জায়গায় কলকাতা পুলিশের যা তদন্ত, সেই তদন্তকেই এক প্রকার শিলমোহর দিল সিবিআই। অন্তত তদন্তের খাতিরে তো সেটাই ধরা পড়ে। আমি সরাসরি চলে যাব জুনিয়র ডাক্তারের কাছে, চলে যাব হিরণময় বাবুর কাছে যাব। হিরণময় বাবু, এতদিনের দীর্ঘ লড়াই, কি বলবেন? দেখুন, এই আন্দোলন প্রথমেই যে এত বড় আন্দোলনের রূপ দেবে এটা কিন্তু কেউ জানতো না। প্রথমে সেটা সবাই অনুমান করেছিল যে সেটা সুইসাইড হতে পারে না, সেটা কিছু কয়েকজন মিলে করেছে। কিন্তু ধীরে ধীরে কিন্তু সবার সামনে পরিষ্কার হতে থাকে চিত্রটা, সবার সামনেই আসতে থাকে বিভিন্ন ধরনের, বিভিন্ন কলেজে, বিভিন্ন জায়গায় দুর্নীতি থেকে শুরু করে যে বিভিন্ন চক্রগুলো, সেগুলো কিন্তু সামনে আসতে থাকে। সেইভাবেই সামনে আসতে থাকে সেই র্যাগিং চক্র, সেই থ্রেট কালচার, সেইভাবেই কিন্তু সামনে চলে আসে যে এই ঘটনা শুধু একজন ঘটায়নি। এবং তারপরে পরবর্তীতে সামনে চলে আসে যে এভিডেন্স ট্যাম্পারিং থেকে শুরু করে প্রত্যেকটা ঘটনা কিন্তু সামনে চলে আসে। তাহলে এই আন্দোলন কিন্তু এভাবেই আরো শক্তি সঞ্চয় করেছে, যখন মানুষ দেখতে পাচ্ছে যে তাদের পাশে কেউ দাঁড়াচ্ছে না, সবাই কিন্তু ধর্ষকের পাশেই দাঁড়াচ্ছে। তাহলেই কিন্তু
জুনিয়র ডাক্তারদের পাশে কিন্তু সম্পৃক্ত হয়ে সাধারণ মানুষ কিন্তু এই আন্দোলনকে একটা গণ আন্দোলনের রূপ দিয়েছেন। এই আন্দোলনে যখন ধীরে ধীরে সবাই সম্পৃক্ত হতে শুরু করলো, তখন কিন্তু সরকারের তরফ থেকে কিন্তু বিভিন্ন আক্রমণ নামতে শুরু করলো এবং বিভিন্ন জায়গায় আমরা দেখেছি, আমরা যখন শুরু থেকে যেদিন থেকে এই আন্দোলনে ছিলাম তখন থেকে আমরা দেখেছি বিভিন্নভাবে কিন্তু আন্দোলনকে ভাঙার চেষ্টা হয়েছে, সে ভেতরে থেকে হোক বাইরে থেকে হোক, সেই চেষ্টা কিন্তু করা হয়েছে। তাহলে এটা হিরণময় বাবু, আপনার নেটওয়ার্কে কিছু ইস্যু হচ্ছে। খুব এখানে কিন্তু আর পাচ্ছে না। যাদের যাদের সমাজে অডিও ইস্যু আছে, হিরণময় বাবু আপনার কাছে আসবো। হ্যাঁ। কিছু অডিও ইস্যু হচ্ছে, অডিও নিশ্চয়ই ফিক্স। হচ্ছে না, অডিও এরর আসছে। আমি ঠিক এ জায়গায় অম্বিকেশ বাবুর কাছে চলে যাব। অম্বিকেশ বাবু, আজ অত্যন্ত তাৎপর্যপূর্ণ, যেখানে সঞ্জয় রায় বলছে যে আমি দোষী নই, শুধু তাই নয়, এবং যখন কোর্ট চত্বরে যখন বিচারক তার রায় সরাসরি ঘোষণা করে দিলেন, সাজা ঘোষণা করে দিলেন যে যাবজ্জীবন কারাদণ্ড হবে সঞ্জয় রায়, তখন সঞ্জয় রায় বলছেন যে এখন আর বলে কি হবে, আমি তো বদনাম হয়ে গেলাম। কিভাবে ব্যাখ্যা করবেন অম্বিকেশ বাবু? আমাকে একটু সময় দিলে আমি বলবো, যেটা প্রথম কথা, যে আমি কোনো রাজনৈতিক দলের সমর্থনে এখানে বসিনি, কোনো রাজনীতিবিদও নই, তবে একজন বিজ্ঞানের শিক্ষক হিসাবেই এখানে আছি। প্রথমে যেটা বলবো যে আমরা কি সুবিচার পেলাম? না। আমরা কি ন্যায় বিচার পেলাম? না। আমরা কি কোনো বিচার পেলাম? আজ পর্যন্ত যা রায় বেরিয়েছে আমি বলবো না। এই বিচার যেমন নিহত তরুণী চিকিৎসক অভয়া পায়নি, তার মা বাবাও পায়নি, এবং আমাদের এই দেশ যে সাধারণতান্ত্রিক দেশ, তার জনসাধারণও সেটা পায় না। এমনকি আমাদের সংবিধানের মধ্যে যে ব্যবস্থাপনা আছে বিচার ব্যবস্থা, সেই বিচার ব্যবস্থার মাধ্যমে যে বিচার পাওয়াটা আমাদের অধিকার, সাংবিধানিক অধিকার, আমরা তা পাই না। কেন আমি এই কথাগুলো বলছি? আমরা এই গত 5 মাস বা তার একটু বেশি সময় ধরে যা কিছু আমরা দেখেছি, আমি তার বিস্তারিত যাচ্ছি না, সেগুলো বিস্তারিত গেলে যেটা স্পষ্ট হয় যে অনেক অসঙ্গতি রয়েছে। হ্যাঁ, অনেক জায়গায় অনেক অসঙ্গতি রয়েছে এবং অনেক প্রশ্নের উত্তর আমরা পাইনি। আমরা যারা জনসাধারণ, আমরা যারা আইনের কচকচানি বুঝি না, আমরা যারা বিচার ব্যবস্থা কিভাবে চলে, তদন্ত সংস্থা কিভাবে কাজ করে, এসব ভালো বুঝি না, আমরা এইটুকু যা বুঝি সেই তাতেই আমরা বুঝতে পারছি যে এইখানে বিচার ব্যবস্থাকে প্রভাবিত করা হয়েছে। এবং সেটা টেম্পারিং হোক কি, যারা দোষী তাদেরকে আড়াল করার নানা রকম চেষ্টা হয়েছে, সেটা সিবিআইকে দিয়ে, কলকাতা পুলিশকে দিয়ে নানানভাবে হয়েছে। এবং এই জায়গায় দাঁড়িয়ে সঞ্জয় রায়ের আজকে যে ঘোষণাটা হয়েছে, এটা সবাই বলা হচ্ছে যে এখানে শেষ নয়, এটা আরো বিচার প্রক্রিয়া চলতে থাকবে এবং পরে হয়তো সবটা সামনে আসবে, এই আশা আমরা করতেই পারি আজকের দিনে দাঁড়িয়ে। কিন্তু এইখানে আমার কয়েকটা কালজয়ী শব্দবন্ধ আপনাদের সামনে বলা দরকার, যেটা বিচার ব্যবস্থার সঙ্গে অত্যন্ত সংশ্লিষ্ট, আজকের দিনের জন্য নয়, বরাবরের জন্য। এটা যে বিচার ব্যবস্থা একটি দীর্ঘসূত্রী ব্যবস্থা, আর জাস্টিস ডিলেড ইজ দ্য জাস্টিস ডিনাইড। আর তারপরে যে কথাটা বলতেই হয়, রবি ঠাকুরকে উদ্ধৃত করে, আমাদের রবি ঠাকুর মানে জনসাধারণের, জনগণের ঠাকুর, তার কথাই বলতে হয় যে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। আজকে শিয়ালদা কোর্ট থেকে যে রায় বেরিয়েছে, সব মানুষ, সাধারণ মানুষ বুঝতে পেরেছে যে বিচারের নামে অঘোষণ হয়েছে এবং যে সঞ্জয় রায়কে আজকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে, সেই বিচারের রায় সম্পর্কে আমি কোনো সমালোচনা না করে বলতে পারি, বা বিচারককে আমি কোনো সমালোচনা না করে বলতে পারি যে সঞ্জয় রায় যে কথাগুলো বলছে কোর্টের মধ্যে, সেই কথাগুলোর মধ্য থেকে একটা স্পষ্ট ইঙ্গিত আছে, তাকে দিয়ে অনেক কিছু করানো হয়েছে এবং তাকে আবার এই ভয়েও রাখা হয়েছে না করতে পারে। এবং সেই কারণে যে বিচার প্রক্রিয়াতে সবসময় এভিডেন্সের উপর দাঁড়িয়ে কাজ করে, এভিডেন্স
সেইভাবেই তৈরি করা এভিডেন্সকে সেইভাবেই সামনে নিয়ে আসা হয়েছে। বাকি এভিডেন্স আমরা পরে প্রসেসে যাওয়া হয়েছে, সঙ্গে সঙ্গে আমি জানালাম। বুঝতে পেরেছি। আমি ঠিক এই জায়গায় মালদায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রসঙ্গে, আর্যকর প্রসঙ্গে কি মন্তব্য করেছেন আপনাদের সামনে রাখছি, দেখুন। কিন্তু আমি যেহেতু হেরিটেছিলাম বলে আমি ডিটেলসটা এখন শুনিনি, তো আপনাদের কাছ থেকে শুনি যেটা নাকি যাবজ্জীবন দেওয়া হয়েছে, এটা আপনাদের কাছ থেকে প্রথমে আমি শুনলাম। আমার রিয়াকশন ইজ ভেরি ক্লিয়ার। আমরা প্রথম দিন থেকে ফাঁসির দাবি করে এসেছিলাম এবং আজকেও আমরা সেই দাবিতে অটুট আছি, কিন্তু আদালতের রায় ন্যাচারালি এখন সবাই মিলে কী বলবেন আমি জানি না, বাট আমার কথা আমি বলতে পারি বা আমার দলের বক্তব্য যেটা হচ্ছে, আমরা 3টে কেসে আপনারা দেখেছেন 54 দিন থেকে 60 দিনের মধ্যে আমরা ফাঁসি অর্ডার করেই দিয়েছি। কিন্তু আমি জানি না এটা একটা সিরিয়াস কেস এবং এটা নিয়ে ফাঁসি দাবি আমাদের সবার ছিল। সেক্ষেত্রে বিচারের রায় নিয়ে আমি আমার কথা বলতে পারি। আমরা এটাই বলেছিলাম, আমাদের হাতে কেসটা থাকলে আমরা কিন্তু অনেক দিন আগেই ফাঁসির অর্ডার দিয়ে দিতে পারতাম, ফাঁসির অর্ডার করে দিতে পারতাম। আমি জানি না কিভাবে লড়াই করেছেন, কি করেছেন, কি যুক্তি, আপনারা তো লয়াররা জানেন, সুতরাং ডিটেলসটা তো আমি জানি না, ডিটেলসটা তো সিবিআই করছে এবং আমাদের হাত থেকে তো কেসটা ইচ্ছা করে কেড়ে নিয়ে চলে গেল। আমরা তো বলেছিলাম আমরা যদি করতে না পারি তাহলে আপনারা সিবিআইকে দিন, আমার কোনো আপত্তি নেই, কারণ আমরা চাই বিচার হোক। এই নরক বিচারদের চরমতম শাস্তি হওয়া উচিত। দিদি সিবিআই তদন্তে কি কোনো ত্রুটি রয়েছে? আমি সব বলতে পারবো না, কিন্তু আমি এখনও আপনিও লয়ার, আমিও অ্যাজ এ লয়ার আমি এ কথা বলছি যে আমি তো ডিটেলস কাগজপত্র দেখিনি, বাট আই এম নট স্যাটিসফাইড, কারণ আমি ফাঁসি হলে অন্তত মনকে সান্ত্বনা দিতে পারবো। আমি ঠিক দুটো জায়গাতে একটু আলোকপাত করব। আমি গৌরাঙ্গবাবুর কাছে যাব। গৌরাঙ্গবাবু, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে বলছেন ফাঁসি করিয়ে দিতে পারতাম, অত্যন্ত তাৎপর্যপূর্ণ, এবং তার সঙ্গে সঙ্গে তিনি বলছেন নরপিশাচ। ফাঁসি করিয়ে দিতে পারতাম বলতে গৌরাঙ্গবাবু? দেখুন, ওনার কথাটাকে হয়তো অপব্যাখ্যা করা হচ্ছে। প্রথম আমি কোথায় অপব্যাখ্যা? আগেই আপনি এইভাবে কেন দোষারোপ করছেন? আগে ব্যাখ্যা করুন, তারপর অপব্যাখ্যার কথা বলবেন। বিচার ব্যবস্থাকে কখনো পর্যন্ত কেউ বা কারা তারা এটাকে ম্যানিপুলেট করতে পারে না। যদি তাই হতো, আপনি শুনতে পারেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন? আরেকবার শোনাবো। আজকে ভিকটিম অনেক জায়গায়, কিন্তু বিজেপি আসবো আপনার কাছে। গৌরাঙ্গবাবু বলুন। বলুন গৌরাঙ্গবাবু। বিজেপির যারা রয়েছে তারা ভিকটিম হয় না, সেটা একটা আলাদা প্রশ্ন, সেই জায়গাটার কথা নয়। আজকে ফাঁসি নিয়ে দাবি নিয়ে প্রথম দিন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে রয়েছে। আজকে ফাঁসি চায় না বিকাশ ভট্টাচার্য, সিপিএম এর নেতৃত্ব, তারা বলেছে ফাঁসি না হয়ে ভালো হয়েছে। এটা 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 কখনোই হচ্ছে অভয়ার ক্ষেত্রে বিচার হয়নি। বিচার যদি হতো, ওর ফাঁসি দেওয়াটাই উচিত ছিল, কারণ একটা ঘটনাকে কেন্দ্র করে এত নরপিশাচের মতো কাজ করবার পর তার যদি বেঁচে থাকার অধিকারটা থাকে, তাহলে এই ধরনের ক্রাইম আরো বেড়ে যাবে, আরো বেড়ে যেতে থাকবে। মানুষ 4 বছর 5 বছর খুন তো এখন গৌরাঙ্গবাবু অনেকটা ওই রকম নাকি, যে যেমন তাড়াতাড়ি করে দাহ করে দিলে পরে সবকিছু এভিডেন্স ট্যাম্পার করে দেওয়া যায়, ঠিক তেমনই ফাঁসি দিয়ে দিলে পরে আর কোনো নাম যদি ভুলক্ষরও আসতে পারে সেটারও আসার সম্ভাবনাটা কমে যায়। এই সময়টা ঘটেছিল, সেই সময়টাতে যে ধরনের উত্তাল পরিস্থিতি হয়েছিল, ওর বাবা মার সাথে কথা বলে দেখিয়ে নিয়ে সমস্ত ঘটনা হয়েছে, নির্দিষ্ট প্রসিডিওর অনুযায়ী হয়েছে।
এটা তখন তখন একটা উত্তাল পরিস্থিতি, যে পরিস্থিতির মধ্যে দিয়ে বাইরে নিয়ে গেলে পারে, ডেড বডিকে বাইরে নিয়ে রাখলে পারে আরো বেশি ভয়ানক অবস্থা, আইন শৃঙ্খলার অবনতি হতে পারতো। অনেকগুলো বিষয় কাজ করে, এটা কোনো নতুন ইনসিডেন্ট বা প্রথম ইনসিডেন্ট নয় গোটা তো ভারতবর্ষে। আপনিও বিচারকের মতো বলছেন, আমি আবারও বলছি, বিচারকের বিচার নিয়ে ধৃষ্টতা দেখানোর আমার, বিচারকের বিচার নিয়ে কোনো মন্তব্য করার ধৃষ্টতা আমার নেই, কিন্তু আপনিও বলছেন একই রকম কথা, বিরলতম ঘটনা নয়, আপনিও এটা বলতে চাইছেন। গৌরাঙ্গবাবু, আমি খুব অবাক হচ্ছি, বিশ্বাস করুন, বিচারকের বিচার নিয়ে তো আমি কিছু বলবো না, কিন্তু এটা খুব সত্যি কথা। আমরা সবাই একটি মেয়ে যিনি তার কর্মস্থলে ধর্ষণ হন এবং খুন হন, সেটা বিরলতম ঘটনা নয়? তাতে বলছে ভালো হয়েছে, তার মানে কি ওই ধর্ষককে পাঠানো হয়েছিল যেখানে ন্যাশনাল ক্রাইম রিপোর্ট ব্যুরো অনুযায়ী কলকাতা সেফেস্ট সিটি, সেটাকে কালিমা লিপ্ত করবার জন্য কি প্ল্যান করে এখানে নির্যাতিতা মারা যাচ্ছে, ধর্ষণ হয়ে খুন হচ্ছে, আর আপনারা মহানগরীর সম্মান নিয়ে পড়ে রয়েছেন। সত্যি অদ্ভুত লাগে আপনাদের বাক্য বিনিময় শুনলে পরে। আমি সরাসরি অম্বিকেশ বাবুর কাছে যাবো। অম্বিকেশ বাবু কি বলছিলেন বলুন। আমি একটা কথা বলি, মুখ্যমন্ত্রীর যে বক্তব্য শোনালেন যে আমি ফাঁসি করিয়ে দিতে পারতাম, অর্থাৎ বিচার ব্যবস্থাকে তিনি প্রভাবিত করতে পারেন, এইটা স্পষ্ট করে তিনি বললেন। এবং আগে যে 60 দিনের মধ্যে করিয়ে দিতে পেরেছেন সে কথাটাও পাশাপাশি বলেছেন। আমার বিরুদ্ধে রাজ্য সরকার 3টে ক্রিমিনাল কেস দিয়েছে এবং এই সবটাই হচ্ছে, এটা কি আপনার কথা বলছেন? আমার কথাই বলছি, আচ্ছা, আমার নিজের কথাই বলছি। আমার বিরুদ্ধে এই সরকার 3টে মিথ্যে মামলা দিয়েছে, ক্রিমিনাল মামলা। এবং শুধু মামলা দেওয়া নয়, সেখানে মিথ্যে অভিযোগ, মিথ্যে এফআইআর, মিথ্যে চার্জশিট দিয়ে বিচার ব্যবস্থাকে প্রভাবিত করে আমার মামলা চলছে। অর্থাৎ বিচার ব্যবস্থাকে যে প্রভাবিত করা যায় এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তার প্রশাসন এবং পুলিশকে ব্যবহার করে করেছে, তার জ্বলন্ত উদাহরণ অম্বিকেশ মহাপাত্র উইথ ডকুমেন্টারি এভিডেন্সেস। অর্থাৎ তিনি যে কথাটা বলেছেন তিনি ঠিকই বলেছেন, তিনি সেটা করেনও, তিনি এমনি বলেন। আরেকটা কথা আমি বলি, তপন দত্ত খুন হয়েছে 2011 সালে, বিচার পায়নি। বরুণ বিশ্বাস খুন হয়েছে 2012 সালে, বিচার পায়নি। 2013 সালে পাড়ুইয়ের সাগর ঘোষ খুন হয়েছে, বিচার পায়নি। কামদুনির ছাত্রী ধর্ষিতা খুন হয়েছে, বিচার পায়নি। এবং বিচার না পাওয়ার একটাই কারণ, স্পষ্ট কারণ, যে রাজ্য সরকার এবং রাজ্য প্রশাসন এবং তার পুলিশ প্রশাসন, তারা দুর্নীতিকে যেমন নর্মালাইজ করেছে, প্রাতিষ্ঠানিকীকরণ করার চেষ্টা করছে, তেমনি ভয় সংস্কৃতি এবং বিচার ব্যবস্থাকে প্রভাবিত করার একটা প্রাতিষ্ঠানিকরণ করে ফেলেছে। এবং তার অসংখ্য উদাহরণ আছে, উদাহরণ দিয়ে আমি বলতে পারি, বোঝাতে পারি, দেখাতে পারি যে এটা রাজ্য প্রশাসনের দৃষ্টিভঙ্গির দ্বারাই এটা পরিচালিত হচ্ছে। বেশ, বুঝতে পেরেছি। আমি এখানে রতনবাবুর কাছে যাবো। রতনবাবু, সামগ্রিক স্তরে যা বোঝা যাচ্ছে, এখনো পর্যন্ত তো সুবিচার পাইনি নির্যাতিতা তিলোত্তমা, কিন্তু অদ্ভুত লাগছে তৃণমূল কংগ্রেস এবং বিশেষ করে সিবিআই এর তদন্ত নিয়ে। আমরা সত্যি অত্যন্ত উদ্বেগজনক ভাব প্রকাশ করছি, তার কারণ এখনো পর্যন্ত তদন্ত কোন জায়গায় এসে দাঁড়িয়ে রয়েছে আমরা বুঝতেই পারছি না, যার জেরে বিচারককে অকপট বলে দিতে হচ্ছে এটা বিরল থেকে বিরলতম ঘটনাই নয়। রতনবাবু। একদম অঞ্জনদা, আপনি ঠিকই বলেছেন যে অন্যায় যে করে আর অন্যায় যে সহে তবু ঘৃণা তার ছিল সমুদায়। আজকে বিচারক বলেছেন যে বিরলতম অপরাধ কিনা সেটা তিনি খুঁজে পাননি। যাই হোক, আফসোস, মানে আমাদের এটা ছিলই, অপশন ছিল যে হয় যাবজ্জীবন নাই মৃত্যুদণ্ড। উনি মনে করেছেন এটা যাবজ্জীবন, তাই উনি যাবজ্জীবন দিয়েছেন। অঞ্জনদা, এর আগে আপনার মনে আছে এই কলকাতাতেই এটাল পারে ধনঞ্জয় রায় নামে যে নৃশংস ধর্ষণ এবং খুনের মামলা হয়েছিল হাইকোর্টে, কিন্তু রতনবাবু, আপনি অকপটে কিন্তু আপনাদের শরিক দলের সম্বন্ধেই উল্টোপাল্টা বলার চেষ্টা করছেন। ওটা কিন্তু সিপিআইএম এর সময়তে হয়েছিল। নাই তো বড় অপরাধ, ওনাদের কোনো প্রেক্ষাপট বিচার করা যায় তাহলে একটি বিষয় অত্যন্ত ক্লিয়ার, তা হলো আরজিকর কাণ্ডে 24 ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ ধৃতকে ধরে ফেলেছিল প্রথম, এবং তারপরে মালদার ঘটনা যদি দেখি সেখানেও পুলিশ ধরে ফেলেছে, এবং কোয়ালপুকুর কাণ্ডে সেখানেও পুলিশ এনকাউন্টার করে দিয়েছে। কার্যত আপনাদের সেই উত্তরপ্রদেশ মডেল, যেখানে সরাসরি এনকাউন্টার করে দেওয়া হয়,
বাংলার জন্য গর্ব হচ্ছে? নমস্কার, শুভ সন্ধ্যা। তো যে কথাটা দিয়ে শুরু করব, আজকে আমি যে কথাটা বলবো একবার বলি পুরো মানেটাই 100 বারের মতন শুনতে লাগবে। আজ শিয়ালদা আমারও আদালতে মিঠুন চক্রবর্তী ডায়লগ দিচ্ছেন আপনি। না, একদম সুন্দর করেই শুরু করছি আর কি। তো আজ শিয়ালদা আদালতে সঞ্জয় রায় যাবজ্জীবন কারাদণ্ড হলো এবং বিচারপতি অনির্বাণ দাস ক্যাপিটাল পানিশমেন্ট বা সর্বোচ্চ সাজা তিনি দিয়ে দিলেন, যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করলেন। এই রায় বলার পরেও মানুষের কাছে কিন্তু অনেক প্রশ্নচিহ্ন রয়ে গেল। কেন বলছি, এক এক করে বলি। অভয়াকাণ্ডে একমাত্র সিভিক পুলিশকেই দায়ী যদি হয়, তাহলে রাজ্যের মুখ্যমন্ত্রী কেন দ্বিতীয়বার পোস্টমর্টম করার সুযোগ না দিয়ে দেহ তাড়াতাড়ি নির্মল মানে সোদপুরের বিধায়ক নির্মল ঘোষ মহাশয়কে দাঁড় করিয়ে এবং সেখানে আরো 4টে মৃতদেহ থাকার পরেও কেন অভয়ার দেহ তাড়াতাড়ি পুড়িয়ে দেওয়া হলো, এই প্রশ্নের উত্তর কি মাননীয় মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রক থেকে দেননি। দ্বিতীয় নম্বর হচ্ছে, কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল টালা থানার ওসিকে দিয়ে তথ্য প্রমাণ লোপাট হলো এবং তথ্য প্রমাণ লোপাট করার পরেও আরো একটা ডিসি নথ একা সঞ্জয়কে বাঁচানোর জন্যই কি নির্যাতিতার পরিবারকে টাকার অফার করেছিল। এত কিছু করার পরে তারপরে সিবিআই এর হাতে যখন 5 দিনের পর এই কেস আসে এবং তারা যতটা পেরেছে ততটা তারা মানে কোর্টের কাছে নিয়ে গেছে এবং নিয়ে যাওয়ার পর আজকে যে সাজা ঘোষণা হয়েছে সেটা কোর্ট তার রায় দিয়েছে। মানুষের কাছে প্রশ্ন থাকে, আমরা যেটা জানবো সেটা হচ্ছে গিয়ে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি দাঁড়িয়ে বলছেন যে আমার কাছে যদি থাকতো তাহলে আমি ফাঁসি দিয়ে দিতে পারতাম। তাহলে কি তিনি শাহেনশাহ হয়ে যেতেন, নিজের আদালত তৈরি করতেন? এ প্রশ্ন আমার রয়ে গেল আজকে। তো সেখান থেকে আজকে যে জায়গাটা রয়েছে সেখানে আজকে উত্তরপ্রদেশের কথা বলছেন যে এনকাউন্টার, তাহলে পশ্চিমবঙ্গ তো এনকাউন্টার, তাহলে সমস্ত জায়গাতেই সেই জায়গাটা রয়েছে প্রকৃত যারা খুনি এবং যারা অপরাধী করেছে তাকে প্রকৃত শাস্তি দিতে হবে। তো সেই শাস্তিটা এনকাউন্টার, এ তো এনকাউন্টার বলতে গেলে এই যে এনকাউন্টার উত্তরপ্রদেশের এতদিন কথা শুনতাম, তো বাংলাতেও তাই শুনছি। ধরে নিয়ে আসতে পারতো, ধরে নিয়ে এতদিন আপনারা বলতেন যে ইউপিতে যখন এই ঘটনা ঘটছে বাংলা কেন করতে পারছে না, এখন যখন বাংলা করছে তখন আপনারা বলছেন যে ইউপি বাংলা কেন এরকম করছে। এটা কি ধরনের রাজনৈতিক হিপোক্রেসি সঞ্জিত দা? না না, একটা কথা বুঝুন, আমরা যেটা বলতাম এতদিন তো আমাদের দুর্নাম ছিল, আমাদেরকে বলতো এই উত্তরপ্রদেশে মানেই তো এনকাউন্টার। আপনারা তো গর্ব করতেন। গর্ব, প্রকৃত অর্থে কি বললাম যে আমরা কোর্টের উপর আস্থা আছে, যদি কেউ কাউকে যদি গুলি করে, কোনো পুলিশকে যদি দাঁড়িয়ে গুলি করে কর্তব্যরত, তাহলে কি স্যালেন্ডার করে হাত তুলে দাঁড়িয়ে গুলি খাবে? তাহলে কি করবে? তাকে তো তার বাঁচাবার চেষ্টা করবে। তো সেখানে সেই বাংলার জন্য গর্ব হচ্ছে কিনা? কোথায় এই বাংলায় তাহলে তো আমাদের মডেলটাকেই তো ফিরিয়ে নিয়ে আসছি, তাহলে এতদিন তাহলে বদনাম করা হয়েছিল। মানে তাহলে তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছু ভুল বলেন না, মধ্যপ্রদেশ থেকে তাহলে মুখ্যমন্ত্রী যে কথাটা বলতেন লক্ষ্মীর ভান্ডারটা আপনারা নিয়ে যাচ্ছেন, অর্থাৎ সেই বাংলা মডেলটা আপনারা নিয়ে যাচ্ছেন। আচ্ছা, বাংলার ক্ষেত্রে বাংলার কোনো মডেল যদি কেউ কোনো রাজ্য অ্যাডপ্ট করে তাহলে সেটা চুরি হয়ে যায়, চুরি হয় না আর কি। আর যখন বাংলা যদি কোনো বিষয়কে অ্যাডপ্ট করে তখন সেটা চুরি হয়ে যায়। এই কেমন হিপোক্রেসি বলছেন আপনি সঞ্জিত বাবু? না না, সব থেকে বড় জিনিসটা শুনুন, আমরা উত্তরপ্রদেশের যে শিষ্টাচার, যে কালচার, যে সংস্কৃতি তৈরি হয়েছে, মানুষের মানে যে এখানে অন্যায় করতে গেলে 10 বার ভাববে, আর এখানে অন্যায়ের জন্য রাস্তা খোলা। আগে ওই মডেলটাকে তৈরি করুন যেখানে ঠিক যেমন মডেল তৈরি করছে তো হাতরাস আপনাদের মনে আছে, হাতরাস আপনাদের মনে রয়েছে না? শুনুন না প্লিজ সঞ্জিত বাবু, শুনুন নিন না প্লিজ। উত্তরপ্রদেশে হাতরাস মডেল নিশ্চয়ই আপনাদের মনে আছে। এবার এখানে বাংলাতে আরজি কর। দেখুন, আপনি যেই উদাহরণগুলো টানলেন, সোদপুরের বিধায়ক নির্মল ঘোষ তিনি সেখানে ছিলেন, দাহ করে দেওয়া হয়েছে, অত্যন্ত তৎপরতার সঙ্গে দাহ করে দেওয়া হয়েছে। আর ঠিক সে জায়গায় আমার প্রশ্ন হচ্ছে, আপনি যখন এতগুলো প্যারামিটার সেট করছেন যে আপনার মুখ্যমন্ত্রীর ক্ষেত্রে এই সব প্রশ্নগুলো আসছে, আমি বলছি এখন তো মুখ্যমন্ত্রী বা কলকাতা পুলিশ তদন্তটা করছে না, তদন্তটা করছে সিবিআই। 24 ঘন্টা পরে, প্রায় 4 দিন পরে তো সিবিআই তদন্তটা করছে। তাহলে এতগুলো তথ্য, অন্তত নির্যাতিতার কথা ভেবে আপনি কখনো গিয়েছেন সিবিআই অফিসে এই ধরনের কথাগুলো বলতে, যে সিবিআই অফিসার আপনারা অন্তত এই বিষয়গুলো সম্বন্ধে একটু ভাবুন, চিন্তা করুন? বলেননি। মিডিয়াতে আপনারা খুব গরম গরম কথা বলতে পারেন সঞ্জিত বাবু,
কিন্তু মেন জায়গাতে সিবিআই যখন তদন্ত করছে তখন কিন্তু আপনারা এক প্রকার স্পিক টু নট। না আমি বলবো সঞ্জিত বাবু। না, হ্যাঁ, নিশ্চয়ই, please যেটা হ্যাঁ যে ব্যাপারটা হচ্ছে, ধরুন সিবিআই হচ্ছে ভারতবর্ষের সব থেকে বড় একটা তদন্তকারী সংস্থা, তো তার প্রতি 0.00001%। হ্যাঁ। দেখুন পার্সেন্টেজ যে ব্যাপারটা এসে যায়, পার্সেন্টেজ দিয়েই তো সবকিছু হয় না। তাহলে আমি কোথা থেকে মানুষ নিয়ে আসবো, কোথা থেকার ওই সংস্থাকে নিয়ে আসবো? আমি কি বিদেশ থেকে নিয়ে আসবো? না, স্বাধীন ভারতের সব থেকে যেটা শ্রেষ্ঠ তার কাছেই আমাদের কাছে বিশ্বাস এবং আস্থা এবং ভরসা রাখতে হবে। তো আমি যদি ইচ্ছাকৃতভাবে আমার এভিডেন্সকে যদি আমি ট্যাম্পারিং করি, আমার হাতে যে ক্ষমতা আছে সেইটাকে প্রয়োগ করে যদি আমি পুরো তথ্য প্রমাণ লোপাট করে দিই, তাহলে তারপরে দাঁড়িয়ে আমি হাসতে হাসতে বলবো আমার হাতে থাকলে আমি করে দিতাম। সঞ্জিত বাবু, আপনার কথা আমি মেনে নিলাম, তদন্ত টেম্পার্ড করা হয়েছে, তদন্ত বিশেষ করে এভিডেন্স টেম্পার্ড করা হয়েছে, মেনে নিলাম। নির্যাতিতার মা বাবা কি বলেছেন একবার শুনেছেন? তারা কি বক্তব্য রেখেছেন? তিলোত্তমার ঘাড়ে একটি কামড়ের দাগ ছিল, এখনো পর্যন্ত নির্যাতিতার মা বাবাকে ডেকে নিয়ে এই ব্যাপারে জিজ্ঞেস করা হয়নি। নির্যাতিতার মা বাবাকে এখনো পর্যন্ত সেভাবে সিবিআই কোনো কিছু জিজ্ঞেসই করেনি। শুধু তাই নয়, আজ যখন কোর্টরুম চত্বরে যখন দেখা হয় তখনও নির্যাতিতার মা বাবা বলছে এক প্রকার সিবিআই এড়িয়ে যান। শুধু তাই নয়, ফোন পর্যন্ত সিবিআই ধরেন না। মূল ভিকটিম তো হয়েছেন নির্যাতিতা তিলোত্তমা। আমরা এখানে বসে যতই গরম গরম কথা বলি না কেন, মূল তো কাঁদছেন নির্যাতিতার মা বাবা, তাদের চোখের জলও শুকিয়ে গিয়েছে। সঞ্জিত বাবু, 5 মাস 11 দিনের মাথায় তাদের সঙ্গে যদি আপনারা কথা বলেন, আমরা ট্রাইব টিভি বাংলা যখন তাদের কাছে পৌঁছচ্ছি তখন আমরা দেখতে পাচ্ছি তাদের মুখটা একেবারে আড়ষ্ট হয়ে গিয়েছে, কালো হয়ে গিয়েছে, চোখের তলায় ডার্ক সার্কেল পড়ে গিয়েছে। বিশেষ কোনো রাজনৈতিক নেতারা যদি ডার্ক সার্কেল পড়ে তাহলে বিভিন্ন রকম ট্রিটমেন্ট নিয়ে সেটাকে ঠিক করে দিতে পারে, কিন্তু মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত লোকেরা এসব করতে পারে না সঞ্জিত বাবু। আর ঠিক সে জায়গায় যখন আপনারা বিভিন্ন রকম অ্যালিবাই দিচ্ছেন না, খুব অদ্ভুত লাগছে সঞ্জিত বাবু। না দেখুন, আমার উত্তরটা একটু নিন। তো সেখানে যে প্রশ্ন করেছেন, দেখুন সব সময়ের জন্য আমরা রাজনৈতিক নেতারা বলুন আর যাই বলুন, আমরা চাই সব সময়ের জন্য ভালো যাতে পরিষেবা হোক। এই যে আইনের যে ব্যাপার, এখানে আইনের হাত বাঁধা, আমাদের হাত কিছু নেই। আইন আমরা মানি, আইনের যে এখন অবধি যাই হয়েছে এটা নিম্ন আদালত হয়েছে, এখনো উচ্চ আদালত খোলা রয়েছে, এখনো সিবিআই এখনো মানে তথ্য প্রমাণ যেটা যতটুকু আছে দেবার রাস্তা আছে। তো এখানেই ভেঙে পড়লে চলবে না, আস্থা বিশ্বাস ভরসা রাখতে হবে। আর যে জায়গাটাতে রয়েছে 5 মাস 11 দিন ধরে রেখেছি, আস্থাই রেখে যাচ্ছি। আমি আস্থা রাখার পরে সঞ্জয় রায় একাই শুধুমাত্র অভিযুক্ত থাকছেন। না না রতনবাবু, রতনবাবু অনেকক্ষণ, সঞ্জিতবাবু আপনার পারমিশন নিয়ে রতনবাবু অনেক কিছু বলতে চাইছেন। রতনবাবু বলুন। হ্যাঁ হ্যাঁ বলুন। দেখুন অঞ্জনদা, যে পরিবারে মাননীয় মুখ্যমন্ত্রী কুমিরের কান্না কেটে সহানুভূতি আদায় করেছিলেন ঘটনার সময়, মনে আছে আপনাদের, এখন সেই পরিবারের পাশে কিন্তু তিনি নেই। সেই আরজিকর কাণ্ডের নির্যাতিতার পরিবার, তারা মমতা ব্যানার্জিকে অপমান করেননি, ওনার উপর ভরসা রেখেছিলেন। আজকে তার পাশে কিন্তু মমতা ব্যানার্জি নেই। যখন তারা বিচার পাচ্ছে না, হ্যাঁ বিচার পাচ্ছে না, আফসোস করছে, তখন তিনি নেই। সেদিন নাটক করে গিয়েছিলেন মমতা ব্যানার্জি ওনাদের বাড়িতে, আজকে সিবিআই আর সিআইডি দিয়ে কথা বলছে। আচ্ছা বলুন তো অঞ্জনদা, রাজ্য মনে করতেই পারে যে আমি এই রায়ে খুশি নই। রাজ্য যদি মনে করে আমি এই রায়ে খুশি নই, হাইকোর্টে যেতে পারে, সুপ্রিম কোর্টে যেতে পারে। আজকে আপনি দুর্নীতিগ্রস্ত মানুষদের জন্য, যারা দুর্নীতি করেছে রাজ্যে, শিক্ষক নিয়োগ দুর্নীতি বলুন, আর আপনার রেশন কেলেঙ্কারি বলুন, গরু পাচার, যেতে পারছেন, তাদের জন্য সুপ্রিম কোর্টে যেতে পারছেন। কিন্তু আজকে নির্যাতিতার বাবা মা বিচার পেল না, বাংলার মানুষ এই রায়টাকে অন্তর থেকে মেনে নিতে পারছে না। আপনার মনে হচ্ছে না? সেদিন তো আপনি গিয়েছিলেন নির্যাতিতার বাড়িতে, আজকে কেন আপনি যে বলতে পারছেন না যে এই রায় আমরা খুশি না, আমরা সুপ্রিম কোর্টে যেতে চাই, নির্যাতিতার মার পাশে আছি, তাদের সঙ্গে আছি, এই রায় আমিও খুশি হতে পারিনি? বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি রতনবাবু, আপনার পয়েন্ট অফ ভিউ আমি বুঝতে পেরেছি। এবং রতনবাবু আসছি, কিন্তু এই জায়গায় অধীর রঞ্জন চৌধুরী কি বলছেন, কি বক্তব্য রাখছেন একবার আপনাদের সামনে রাখছি, দেখুন। কিন্তু সেদিনকার মতন আজও বলছি, যেন কোথাও একটা অতৃপ্তি কাজ করছে। বিচার হলো, সবই হলো, মানে বলে না যে আলো জ্বললো, বাজনা বাজলো, কিন্তু কাজের কাজ কিছু হলো না। সেই রকমই আমার মনে হচ্ছে সবই হলো, কিন্তু একটা অতৃপ্তি যেন, মানে অসন্তুষ্টি
আমার নিজের ব্যক্তিগতভাবে তার থেকে বার হতে পারছি না। আমার মনে হচ্ছে যেন যেটা আমরা আশা করেছিলাম সেটা ঠিক হলো না। আমি কোনো বিচারককে তো দোষ দিতে পারি না, দিচ্ছিও না, কিন্তু তদন্ত বলুন, তদন্তের গভীরতা বলুন, সব মিলিয়ে সর্বত্র যেন এক অপেশাদারিত্বের ছাপ, অদক্ষতার ছাপ, এবং তারই পরিণামে এই ধরনের বিচারের নিষ্পত্তি হলো বলে আমি মনে করি। কিন্তু আবার বলছি যে সন্দেহ আমরা অনেক আগে করেছিলাম, এখনও করছি, আমি না, বাংলার বহু মানুষই করছে, যে একা এই ছেলেরা সব ঘটনা করেনি, আরও কেউ জড়িত আছে। অপেশাদারিত্বর কথা বলছেন অধীররঞ্জন চৌধুরী। শুধু তাই নয়, ফাঁসি দাও কথা যখন হচ্ছে তখন জুনিয়র ডাক্তার কি বলছেন, একজন মহিলা জুনিয়র ডাক্তার, অত্যন্ত ইম্পর্ট্যান্ট বক্তব্য, তিনি কি বলছেন এবং তার সঙ্গে সঙ্গে সাধারণ মানুষ কি বলছেন, পাশাপাশি পরপর ব্যাক টু ব্যাক রাখছি, দেখুন। এটা তো কমই, ও তো তিলোত্তমাকে ছাড়েনি, তিলোত্তমার জীবনও মার্সি করেনি, তো এটা কমই। কিন্তু কম হওয়া সত্ত্বেও জেনেও আমরা এই মুহূর্তে ফাঁসি চাইছি না, কারণ এই মুহূর্তে ফাঁসি হলে ওই সঞ্জয় রায়ের সাথে সবকিছু তথ্য চলে যাবে। সঞ্জয় রায়ের ফাঁসি হওয়া মানে বিচার পেয়ে যাওয়া নয়, কারণ আমরা অনেক কিছু তথ্যই জানি যে যেগুলো মেলেনি, কোনো উত্তর পাওয়া যায়নি। কোথায় এখনো পর্যন্ত এই ধর্ষণ হয়েছে, কোথায় খুন হয়েছে, কোনো উত্তর আমরা জানি না। এর সঙ্গে অনেকে জড়িত। আমাদের তিলোত্তমার বডিতে যেসব আঘাত পাওয়া গেছে, সেই আঘাতের মধ্যে তার যে ডিএনএ, তার সঙ্গে কিন্তু সঞ্জয় রায়ের ডিএনএ মেলেনি। আবার কিছু তিলোত্তমার নিপেলের সোয়াবের সঙ্গে সঞ্জয় রায়ের ডিএনএ ম্যাচ করেছে। তাহলে এই যে অমিল, এগুলো মিটমাট হয়নি। তাহলে মিটমাট না হয়ে একজনকে ফাঁসিতে ঝুলিয়ে দিলেই তো অপরাধের শাস্তি হলো না। আমাদের উদ্দেশ্য হলো অ্যাকচুয়াল যারা অপরাধী প্রত্যেককে খুঁজে বার করা আর প্রত্যেককে সাজা দেওয়া, প্রত্যেককে, অবশ্যই সঞ্জয় রায়কেও, প্রত্যেককে কঠিন থেকে কঠিনতম সাজা দেওয়া। সঞ্জয় রায়কে এই মুহূর্তে বাঁচিয়ে রাখা দরকার, কারণ সঞ্জয় রায়ের পেটে উত্তরগুলো আছে আর সেগুলো বার করতে হবে, বার করার চেষ্টা করা হচ্ছে। প্রথম থেকে লক্ষ্য করছি যে এই ঘটনাতে প্রকৃত যারা দোষী, অর্থাৎ যারা এইটাকে কোড আনকোড অর্গানাইজ ক্রিমিনালরা, যারা এটা সংগঠিত করেছিল, একটা জিনিস বুঝতে হবে, কর্তব্যরত অবস্থায় শি ইজ ওয়াজ নট অনলি এ ডক্টর, সে ছিল একজন এমপ্লয়ি। সে কর্তব্যরত অবস্থায় সরকারি প্রতিষ্ঠানে হত্যা হচ্ছে, সে সরকারি প্রতিষ্ঠানে তাকে ধর্ষণ করা হচ্ছে। কিন্তু আমরা কি বারবার দেখেছি যারা এই কাজটি করেছে তারা আজও অধরা। এটা ঘটনাটা হচ্ছে ও একার দ্বারাই সম্ভব না, এর পিছনে আরও বহুত লোক আছে, বলতে 4-5 জন আছে আরও এর পিছনে। তা এখন ঘটনা হচ্ছে যে সম্পূর্ণ বিচার না করে এটা যে ঘুপ করে এরকম হয়ে গেল, এটা অসম্ভব। আর ও বললো সঞ্জয় রায় যে বললো যে সে আমি মুখ খুলবো, তো মুখ আগে খুলে নাই কেন সঞ্জয় রায়? এখন যখন রায় পাই গেল এখন বলছে যে মুখ খুলবো, সে তো হয় না। দেখুন, আমি একটা কথা বলি, কোশ্চেনটা আপনার খুব অ্যাপারেন্টলি ঠিক, কিন্তু বেঠিকও আছে। খুশি কখনোই মানুষ হতে পারে না। একজনের ফাঁসি হোক বা জেল হোক, যাই হোক, আমরা একটি মানব অস্তিত্বের কোনো এমন কিছু ঘটুক যা ক্ষতি সাধক, সেরকম কিছুতেই আমরা খুশি হতে পারি না। সে যতই অন্যায় করুক তাও আমরা খুশি হতে পারি না। তো প্রথমত আমাদের দেখতে হবে যে এই ঘটনাটা ঘটার পিছনে যা যা কারণ ছিল, সেই কারণগুলোর জন্য সরকার দায়ী। সরকারের দেখা উচিত ছিল, কারণ সরকারি ইনস্টিটিউশনে ঘটনাটা ঘটেছে, তার জন্য কে দায়ী ছিল, এই দায়িত্বে তারা কেন পানিশেবল হলো না, সে যেই হোক পানিশেবল কোশ্চেন হলো না। তদন্ত সিবিআইয়ের হয়েছে, মাধ্যম সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্টের সঙ্গে কী আন্ডারস্ট্যান্ডিং যে এই তদন্তকে কমপ্লিট চেহারা পেল না। আপাতত মনে হচ্ছে যে ছেলেটি দায়ী, কিন্তু যে ঘটনাটা ঘটেছে আপনারা সবাই জানেন, এই 2000 লোক গিয়ে রাত্রেবেলা ভাঙলো কি সিভিক ভলেন্টিয়ারের জন্য? এই কোশ্চেনটা আমাকে কুড়ে খাচ্ছে। আমি মানুষ হিসাবে পরিষ্কার বলতে চাই যে পানিশমেন্ট যা হয়েছে এর পিছনে এ দায়ী থাকতে পারে কোনো একটা পার্সেন্টেজে, কিন্তু এ কমপ্লিট দায়ী না। এবং আরও তদন্ত গভীরে যাওয়া উচিত, তদন্ত রিপোর্ট বাইরে আসা উচিত, এবং তারপরে এর সিদ্ধান্ত সম্বন্ধে কিছু বলা যাবে। কিন্তু মানবিক বোধ হিসাবে এই সিদ্ধান্তে জনগণ কখনোই খুশি, আপনিও খুশি না, আমরাও খুশি না। দেখছি বিচারটা সঠিকভাবে হয়নি, কেন একজনের পক্ষে এই ক্রাইমটা সম্ভব নয়, এটা জলের মতো পরিষ্কার।
সবার মুখেই একই কথা হবে। আমার মনে হয় বিচারের বিচার হওয়া উচিত, অর্থাৎ রিভিউ প্রথম থেকে আবার শুরু করে শেষটা করা উচিত। ধন্যবাদ। একেবারে অন্তিম লগ্নে রয়েছি। শেষ কথাটি নিশ্চয়ই আপনাদের প্রত্যেকের মনে একটু হলেও নাড়া দিয়েছে, বিচারের বিচার হওয়া উচিত। সাংঘাতিক। সাধারণ মানুষ কি ভাবছে একবার ভাবুন। রাজনৈতিক ব্যক্তিত্বরা তো নানান রকম কথা বলবেন, কিন্তু সাধারণ মানুষ কি বলছেন? বিস্ফোরক মন্তব্য করছেন তারা, এবং তারাও মনে করছেন যে একা একজনের পক্ষে এই কাজ সম্ভব নয়। আমি জানি না সিবিআই কেন প্রমাণ করতে পারছে না। যাই হোক, একেবারে অন্তিম লগ্নে রয়েছে। আপনাদের সবাইকে 1 মিনিট করে স্ট্যান্ড পয়েন্ট রাখার সুযোগ দেবো। আমি প্রথম সুযোগ দেবো গৌরাঙ্গবাবুকে। গৌরাঙ্গবাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, বলুন। দেখুন, আমরা প্রথম থেকেই তৃণমূল কংগ্রেস চেয়েছিল যে তার হচ্ছে সর্বোচ্চ শাস্তি তার মৃত্যুদণ্ড হওয়া উচিত, কিন্তু বিচার ব্যবস্থার উপরে আমাদের পূর্ণ আস্থা রয়েছে। ওনারা যা বিচার দিয়েছেন সেই বিচার অনুযায়ী তার যাবজ্জীবন হয়েছে, ঠিক আছে। সাধারণ মানুষ যে কথাটা চাইছে বা জানতে চাচ্ছে, বা আমাদেরও মনে প্রশ্ন যে এই ধরনের যদি কিছু মানুষের সাথে যুক্ত থাকে তার পূর্ণ তদন্ত হওয়া দরকার। কিন্তু ঘুরে ফিরে একটা জিনিসই দেখা যাবে, কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে পড়বে, সেই সিপিএম এবং সিপিএম এর পান্ডাগুলাই এর মধ্যে যুক্ত থাকবে। কারণ ওখানটায় কিন্তু পর্নোগ্রাফি থেকে শুরু করে আরজি করে সব চালাতো এরাই, এবং পিছন দিক থেকে আমাদের বাংলাকে, মুখ্যমন্ত্রীকে অপসারণ চেষ্টা করবার জন্য যে অপচেষ্টা করেছিল তারা মুখ থুবড়ে পড়েছে, এবং ঘুরে ফিরে সেই সিপিএম এর নেতাদেরকেই খুঁজে পাবেন, এটা আমার দৃঢ় বিশ্বাস। আর এটার যদি তদন্ত হয় অবশ্যই আমরা তার সাথে থাকব। বেশ, দেখুন, আমি সবার উদ্দেশ্যেই বলছি, আমাদের হাতে একদম সময় নেই বেশি, তাই কেউ এক্সট্রা টাইম চাইবেন না, 1 মিনিটের মধ্যে প্লিজ শেষ করবেন। আমি সঞ্জিত বাবুর কাছে যাবো। সঞ্জিত বাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, বলুন। দেখুন, রাজ্যের মুখ্যমন্ত্রী এখন নাটক করছেন ভালো সাজবার জন্য। তিনি যে তথ্য প্রমাণ লোপাট করেছেন সেটা তিনি নিজেও জানেন। এখন নাটক করে কোনো লাভ নেই। আর সব থেকে এবং যে কথাটা বলবো সেটা হচ্ছে গিয়ে, সিবিআই তদন্ত করছে, আইন প্রক্রিয়া অনেক দিন ধরে কোর্টে দিয়ে চলে, আশা ভরসা রাখতে হবে। এবং সিবিআই যে তদন্ত করে যে রিপোর্ট নিয়ে আসবে, আশা করি ভালোই রিপোর্ট নিয়ে আসবে এবং তথ্য জমা দেবে। সঞ্জয় রায় ছাড়া বাকি যারা আছে তাদের প্রত্যেকেরই বড় সাজা হবে। আর আমরা যে কথা বলি, একবার বলি 100 বার বলি, মানেটা কিন্তু একটাই, যে সিবিআই এর উপর ভরসা রাখতে হবে, কোর্টের উপর ভরসা রাখতে হবে, নাহলে সাহিংসা হতে হবে। নির্ধারিত সময় আগে শেষ করেছেন। আমি সরাসরি চলে যাবো রতনবাবুর কাছে। রতনবাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, বলুন। দেখুন অঞ্জন দা, আমাদের নেতা অধীর রঞ্জন চৌধুরী যে কথাটি বললেন, মানুষ যেটা আশা করেছিল মনে, এবং জুনিয়র ডাক্তাররা শুধু নয়, গোটা সারা বাংলার মানুষ যেটা আশা করেছিল সেই বিচার কিন্তু বিশ্বাস করি আমাদের যে সর্বোচ্চ আদালত আছে, সুপ্রিম কোর্ট আছে, তারাও দেখছে। সারা বাংলার মানুষ আবার নতুন করে আন্দোলন শুরু করেছে যে আমরা সকলকে, যারা এর সাথে যুক্ত, তাদের সকলের বিচার হওয়া দরকার। না হলে কিন্তু আগামী দিন কিন্তু ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে। কারণ এই সরকার কিন্তু দাঁড়িয়েছে, তাই আমরা কোর্টের উপর আমাদের ভরসা আছে। ওর শত পবিত্র হয়ে বেশ, আর সময় দিতে পারছি না। আমি সরাসরি চলে যাবো অম্বিকেশ বাবুর কাছে। অম্বিকেশ বাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, বলুন। অনেক ঘটনায় ঘটেছে, আমরা আশা করি রতনবাবু প্লিজ, অম্বিকেশ বাবু বলুন। আমি যেটা বলবো যে পেশাদারিত্ব রয়েছে সিবিআই এর, কলকাতা পুলিশের, রাজ্য সরকারের, এবং সেই পেশাদারিত্ব থাকার কারণেই তারা তথ্য প্রমাণ লোপাট করতে পেরেছে, তদন্ত প্রক্রিয়াকে প্রভাবিত করতে পেরেছে, বিচার ব্যবস্থাকেও এখনো পর্যন্ত প্রভাবিত করে চলেছে। এবং এটা আমার অভিজ্ঞতা থেকেই বলছি। এই কলকাতা পুলিশের হেয়ার স্ট্রিট থানা আমার বিরুদ্ধে যেমন মিথ্যে অভিযোগ করেছে, মিথ্যে চার্জশিট দিয়েছে, সেই মিথ্যে চার্জশিটে লিখে দিয়েছে 29 মাত্র পলাতক, অ্যাবসকন্ডেড। অতএব বিচার ব্যবস্থাকে প্রভাবিত করার শত রাস্তা আমাদের রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী এবং তার দল, তার দুষ্কৃতী বাহিনী এবং পুলিশ প্রশাসন একেবারে দক্ষ, এবং সেই দক্ষতার এখানে কাজে লাগানো হয়েছে। বিচার প্রক্রিয়া কেবলমাত্র সঞ্জয় রায়কেই দোষী সাব্যস্ত করে তাকে সাজা দিয়ে বাকি সমস্ত কিছু ধামা চাপা দেওয়ার চেষ্টা হয়েছে। কিন্তু জনসাধারণ যে কথাগুলো বলছেন সঠিক কথাই বলছেন। জনসাধারণ যদি আন্দোলন করে এই সাধারণতান্ত্রিক দেশে
বিচার ব্যবস্থার মাধ্যমে যদি বিচার আদায় করতে পারে তবেই পারে। এছাড়া ওই সিবিআই এর উপর ভরসা রেখে আর আদালতের উপর ভরসা রেখে আর বিচারকদের উপর ভরসা রেখে বিচার পাওয়া যাবে না, এটা স্পষ্ট হয়ে গেছে। বেশ, আমি হিরণময় বাবুর কাছে যাবো। হিরণময় বাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড বলুন। কয়েকটা আমি মূল পয়েন্টই বলবো। প্রথমে উনি বললেন যে সবাই বিচার চেয়েছে, কিন্তু প্রথমেই বলি যে প্রথম এই ঘটনাটাকে কিন্তু সুইসাইড বলেই প্রথমে চাপা দেওয়ার চেষ্টা হয়েছিল। কয়েকটি পয়েন্ট, আরেকটা পয়েন্ট আছে, ভিসেরা রিপোর্ট এখনো পাওয়া যায়নি, সেটা এখনো তদন্তের মধ্যে আছে। সেই রিপোর্ট পাওয়ার আগেই কিন্তু সেই ঘোষণা করে দেওয়া হলো। ডিএনএ রিপোর্টেও যেটা পাওয়া গেছে অনেকে যুক্ত আছে, তাদের কিন্তু এখনো খোঁজ করা হলো না। সেটা আমি জানি না এটা কার ব্যর্থতা, এটা সাধারণ মানুষ বুঝে গেছে, এটা সিবিআই এরও ব্যর্থতা। এটা যেমন কেন্দ্র সরকারেরও যেমন দায়িত্ব, তেমন রাজ্য সরকারেরও দায়িত্ব যে তারাও বিচার দিতে পারছে না, তারাও ধর্ষকদের পক্ষেই রয়েছে। এছাড়া বলবো সিবিআই এর ভূমিকা যেটা হলো যে সাপ্লিমেন্টারি চার্জশিট, এতদিন পরেও তারা জানে যে এভিডেন্স ট্যাম্পারিং করা হয়েছে, কিন্তু তারপরেও তারা কাউকে ধরতে পারছে না। এতটাই কি তারা মানে অপারক, এই প্রশ্নটা কিন্তু রয়েছে। আরেকটা রয়েছে যে প্রত্যেকটা যখনই তারা বিভিন্ন ক্ষমতাসীন দল আসুক না কেন, সবাই কিন্তু সেই মানে বিচার কেউ কিন্তু দিতে চায় না। সবাই কিন্তু ক্ষমতার জন্য, পার্লামেন্টারি পলিটিক্সের জন্যই সবাই ক্ষমতাকে ব্যবহার করা হচ্ছে, এবং সাধারণ মানুষের পাশে কেউ নেই। তবেই কিন্তু, এবং আমাদের দাবি যে যতদিন না পর্যন্ত বাকিদের চিহ্নিতকরণ হচ্ছে ততদিন না কিন্তু এই আন্দোলন চলবে, এবং রাস্তায় আমরা কিন্তু থাকবো, এবং সেটা আন্দোলন থাকবে এবং তার সাথে আমাদের লিগ্যাল পথেও থাকবে। এবং সাধারণ মানুষ বুঝে গেছে যে আন্দোলনের পথেই মাধ্যমেই কিন্তু কোনো বিচার আদায় করা সম্ভব, না হলে কিন্তু এতদিন পরেও কিন্তু এতদূর পর্যন্ত আন্দোলন ছাড়া কিন্তু কোনোদিন এগোতো না। এই বলেই আমি শেষ করছি। বেশ, একেবারে অন্তিম নম্বরে রয়েছে। আপনাদের প্রত্যেককে অনেক ধন্যবাদ ট্রাইব টিভি বাংলা আসার জন্য, সন্ধ্যে 7টার এই শোতে জয়েন করার জন্য। যে কথা বলে আজকে স্পেশাল শো শেষ করবো, মূলত একজন ব্যক্তি যিনি স্টেটমেন্ট দিচ্ছেন ট্রাইব টিভি বাংলার রুমে, সরাসরি তিনি বলছেন যে এটা ঠিক কোন সেট আপ হয়েছে সেন্ট্রাল এবং স্টেটের মধ্যে। আচ্ছা, এই প্রশ্নটা একজন সাধারণ মানুষের মধ্যেই রয়েছে নাকি বিস্তারিত অনেকের মধ্যেই পুরো ছড়িয়ে গিয়েছে? তার কারণ যেভাবে তদন্তের গতি এগোচ্ছে, সঞ্জিতবাবু বলছেন সিবিআই এর উপর আস্থা রাখতে, কিন্তু সাধারণ মানুষের আস্থা কি আদৌ থাকছে? আর কতদিন বিচারের বাণী নীরবে নিভৃতে কাটবে? একথা বলেই আজকের এই স্পেশাল শো শেষ করবো। এরকমই টান শো দেখার জন্য প্রতিদিন সন্ধ্যে 7টায় নজর রাখুন ট্রাইব টিভি বাংলার পর্দায়। নমস্কার।